হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্যাটিক এডুকেশনে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোন অফ এক্সপিরিয়েন্স অফ এলগার ডেলের একটা যে কোন অফ এক্সপিরিয়েন্সের যে থিওরিটা ছিল সেই বিষয় নিয়ে কথা বলবো। ওকে, সো প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্যাটিক এডুকেশনে। দিস ইজ এসকে। শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম যে কথাটা বলবো সেটা দেখো, তোমরা অন স্ক্রিনে একটা কোশ্চেন দেখতে পাচ্ছ। বলেছে অভিজ্ঞতার তালিকা দেয়া রয়েছে, তারপরে লেখা আছে দেখো এডগার ডেলের অভিজ্ঞতার শঙ্কুর সর্বোচ্চ 4টি অভিজ্ঞতা ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, এখানে দেয়া আছে। অর্থাৎ এই টপিকটা থেকে গতবার অর্থাৎ 2023-এ প্রাইমারি টেটে প্রশ্ন হয়েছে। এটা ইংলিশ ভার্সানে রয়েছে, দেখতে পাচ্ছ। অ্যাকর্ডিং টু কোন অফ এক্সপিরিয়েন্স অফ এলগার ডেল, দ্য টপ মোস্ট 4 এক্সপিরিয়েন্স ইন দ্য অ্যাসেন্ডিং অর্ডার আর, তো অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে। তো প্রথম কথা হচ্ছে এটা এমন একটা টপিক, এই টপিকটা প্রাইমারি টেটের সিলেবাসে ছিল না। এগেন আই রিপিট, এটা প্রাইমারি টেটের সিলেবাসে ছিল না। এইটা তোমার আপার প্রাইমারি টেটের সিলেবাসেও থাকে না, এটা নেটের সিলেবাসে আছে। ওকে, তো নেটের সিলেবাসের টপিক তোমাদের প্রাইমারি টেটে দিয়েছে। তো প্রশ্ন হচ্ছে কেন দিয়েছে, কিসের জন্য দিয়েছে, এটা তো আমরা বলতে পারবো না। সেহেতু আগামী দিনে এমনভাবে আমরা প্রিপারেশন করব যাতে আমাদের কি হয়, যাতে এই ধরনের সমস্যায় না পড়তে হয়। আমরা সব কিছুকে পড়ে যাব এবং এটা পুরো থিওরিটাকে ভালো মতো বোঝার চেষ্টা করব, যেখান থেকে আমরা যে কোনো প্রশ্ন আসুক না কেন সেটা আমরা সলভ করতে পারি। সো এই কোশ্চেনগুলোর আনসার করব, তার আগে আমরা থিওরিটা বোঝার চেষ্টা করি, দেখে নেব। দেখো ফার্স্ট অফ অল এই এডগার ডেলটা কে তোমরা জানো। আমার পড়ানোর প্রসেস থাকে একেবারে পুরো বেসিক থেকে পড়াই। তাহলে এডগার ডেল হচ্ছে এই ব্যক্তি। এই ব্যক্তি, তিনি একজন আমেরিকান সাইকোলজিস্ট ছিলেন, এডুকেশনাল সাইকোলজিস্ট ছিলেন বলতে পারো। তাহলে এর সম্পর্কে একটু জেনে নিই। বলছে এডগার ডেল ওয়াজ অ্যান আমেরিকান এডুকেটর হু ডেভেলপ কোন অফ এক্সপিরিয়েন্স। তিনি বেসিক্যালি যেটার জন্য বিখ্যাত, তিনি হচ্ছেন কোন অফ এক্সপিরিয়েন্সের জন্য বিখ্যাত। এই কোন অফ এক্সপিরিয়েন্সটা কি পরে বলছি, বা অভিজ্ঞতার শঙ্কু বলতেই যে এইরকম টাইপের একটা জিনিস আমরা বুঝি না, হ্যাঁ, শঙ্কু, ঠিক আছে। তার থিওরিটিকে অবশ্যই অলসো নোন অ্যাজ, সেটাকে আমরা লার্নিং পিরামিড নামেও জানি। কোশ্চিন অনেক সময় হতে পারে লার্নিং পিরামিড এর প্রবক্তাকে, তাহলে আমরা বলবো এডগার ডেল, বা কোন অফ এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার শঙ্কুকার, তাহলে বলবো এডগার ডেল, ঠিক আছে। বেসিক্যালি দেখো, পুরো এডুকেশনাল সাইকোলজিতে তার থিওরিটা এই দুটো নামে পরিচিত। তাছাড়াও তিনি বেসিক্যালি এডগার ডেল ইজ দ্য চিফ এক্সপোনেন্ট অফ দ্য অডিও ভিজুয়াল এইডস ইন দ্য টিচিং। অর্থাৎ তিনি প্রথম বলতে পারো বা সব থেকে মুখ্য ভূমিকা পালন করেন যে শিক্ষাদানের ক্ষেত্রে অডিও ভিজুয়াল এইডস অর্থাৎ উপকরণের কথা বলেন। অডিও ভিডিও অর্থাৎ যেমন তোমরা ইউটিউবে এখন ভিডিওটা দেখছো, তাহলে এটা কি অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, আমার আওয়াজও শুনতে পাচ্ছ, দেখতেও পাচ্ছ। তাহলে এটা তিনি প্রথম বা তিনি সব থেকে বেশি এটাকে গুরুত্ব দিয়ে বলেছেন। তো এগুলো থেকেও প্রশ্ন হতে পারে। তো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। তিনি বলতে চেয়েছেন যে এই অডিও এবং ভিজুয়ালের মাধ্যমে যে বিষয়টাকে আমরা পড়াবো সেই বিষয়টাকে যেন আমরা সংযুক্ত করে একটা স্বতন্ত্র ব্যাখ্যা দিতে পারি। অর্থাৎ এই অডিও ভিজুয়ালটা আমাদের কি করতে পারে, বাচ্চাদেরকে শেখানোর জন্য একটা সহায়ক হয়। এটাই তিনি বেসিক্যালি গুরুত্ব দিয়েছেন। বেসিক্যালি তার যে থিওরিটা, এই থিওরিটা খুব গুরুত্বপূর্ণ। 1946-এ এই থিওরিটা তিনি দেন, এবং এর উপরে তিনি অনেকগুলো বই লেখেন। লিখতে গিয়ে তিনি 1951-এ এটাকে সংশোধিত করেন, এবং ফাইনালি 1969 অর্থাৎ 1969 সালে তিনি একটা বই লেখেন যেটাকে একেবারে পুরোপুরিভাবে মডিফাইড করা হয়। সেই বইটার নাম হচ্ছে অডিও ভিজুয়াল মেথডস ইন টিচিং। অর্থাৎ অডিও ভিজুয়াল মেথডটা টিচিংয়ে কীভাবে ব্যবহার করব এই সম্পর্কে একটা বই ফাইনালি তিনি প্রকাশ করেন 1969-এ। এবং এই বইটিতে একটা ছবি দেয়া হয়, সেই ছবিটাকেই কোন অফ এক্সপিরিয়েন্স অর্থাৎ ডেলের বা এডগার ডেলের কোন অফ এক্সপিরিয়েন্স নামে পরিচিত। এবং সেটা আজকের এডুকেশন সাইকোলজিতে বা নেটের সিলেবাসে বা প্রাইমারি বা আপার প্রাইমারি যেখানেই বলো না কেন খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি এই এডগার ডেল কি, তার থিওরিটা কি, কিসের থিওরি দিয়েছেন, এটা হচ্ছে বিষয়। এবার তিনি কি বলেন, তিনি বলেন এডগার ডেলের, দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এই এডগার ডেলের এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোন, ঠিক আছে। এটাকেই তিনি কোনের মতো দেখতে, না শঙ্কুর মতো দেখতে, সেই জন্য তিনি এটাকেই আমরা এর আগের দিন আমরা পড়েছিলাম ব্রুনার্সের থিওরি। ব্রুনার্স বলছেন একটা বাচ্চা 3টে প্রসেসে শেখে। সেটা আমি বলেছিলাম, কি বলেছিলাম বলো, কমেন্টে বলো, EIS দিয়ে বলেছিলাম, ইনঅ্যাক্টিভ, আইকনিক, সিম্বলিকটাকে আমি কি বলেছিলাম, অ্যাবস্ট্রাক্ট বলেছিলাম। তো এইভাবে শেখে। তাহলে একটা বাচ্চা এই দিক থেকে শিখবে। আগে ইনঅ্যাক্টিভ মানে ও
কোন একটা বিষয় অ্যাক্টিভ করে দাও, তারপরে আইকনিক, হ্যাঁ, ছবির মাধ্যমে, তারপর অ্যাবস্ট্রাক্ট, সেটা হচ্ছে ভার্বাল থিঙ্কিংয়ের মাধ্যমে শিখবে। তিনি এটাকেই আরও একটু বিশদ ভাগে ভেঙে এই কি বলতে চেয়েছেন তিনি, এই যে কোণটা তৈরি করেছেন, এখানে দেখো এই কোণটাকে 11টা ভাগে ভাগ করেছেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তিনি বলছেন একটা বাচ্চাকে যদি আমরা শেখাতে যাই তাহলে নিচ থেকে, এই শঙ্কুর নিচ থেকে উপর অনুযায়ী যদি শেখাই তাহলে তার শিক্ষাটা বেশি প্রাধান্য পাবে বা তার শিক্ষাটা শিখনটা সব থেকে ভালো হবে, তিনি এটা বলতে চাইছেন। ওকে, তাহলে এটাকে তিনি গুরুত্ব দিয়েছেন। তিনি কি গুরুত্ব দিয়েছেন, প্রত্যেকটা জিনিসকে নিয়ে আমরা কিন্তু আলোচনা করব, চিন্তার কোনো কারণ নাই। দেখো তিনি কি বলতে চেয়েছেন, এটা একই পিরামিড, ওটাকে ওইভাবে প্রকাশ করেছে, আমি বিভিন্ন ডায়াগ্রাম নিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তিনি বলছেন যে নিচ থেকে আমরা শেখাবো, এই নিচের বেশ কয়েকটা পার্টকে তিনি বলেছেন অ্যানালাইজ, ডিফাইন, ক্রিয়েট, ইভ্যালুয়েট, মানে এটাকে নিয়ে আবার আমি ডিটেলে আলোচনা করব। তিনি বলছেন লাস্টেরটা দেখো লিখেছে ডিজাইন বা পারফর্ম এ প্রেজেন্টেশন, ডু দ্য রিয়াল থিং, মানে বাচ্চাকে যখন শেখাবো তাহলে বাস্তব মানে অভিজ্ঞতা দিয়ে তাদেরকে শেখাবো। দেখো এখানেও লাস্টে তিনি এই কথাটাই বলেছেন যে ডাইরেক্ট শেখাও বা পারপাসফুল এক্সপিরিয়েন্স দাও তাকে, মানে তাকে ডাইরেক্টভাবে ওইখানে যে কোনো একটা টপিক আমি তাকে শেখাবো তো ওইখানে ডিরেক্ট ইনভলভ করে দাও, ঠিক আছে, ওইখানে ডিরেক্ট ইনভলভ করে দাও। ওকে, যেমন তাকে আমি যদি এখন ধরো ফুটবল খেলা শেখাবো, তাহলে ফুটবল খেলা শেখাতে গিয়ে আমি তাকে কি করতে পারি, প্রথমত মুখে বলতে পারি, সেকেন্ডলি ভিডিও দেখাতে পারি যে রোনাল্ডো এরকম করে খেলছে, বা আদার্স আরও অনেকভাবে তার বন্ধুরা কিভাবে খেলছে মাঠে নিয়ে গিয়ে দেখাতে পারি। বা এরকমও হতে পারে যে তাকে মাঠে নামিয়ে দিলাম, দিয়ে বললাম এই যে এই ফুটবল, এটাকে এরকম করে কিক মারে, এরকম করে গোল করে, বাট তুমি খেলো এবার। তার মানে এখানে কি হলো, বাচ্চা প্রথমে নিজেই অ্যাক্টিভ হয়ে গেল, তার মানে এখানে অ্যাক্টিভ থাকলো, হ্যাঁ, তার মানে সে বাস্তবভাবে করতে শিখতে গেল, তাহলে ডু দ্য রিয়াল থিঙ্কের মাধ্যমে করতে শুরু করলো, এটা বলতে চেয়েছে। সেকেন্ড হচ্ছে সিমুলেট, মডেল অর এক্সপিরিয়েন্স এ লেসন, অর্থাৎ তাদেরকে কি করতে হলো, এখানে দেখো এই কথাটা বলেছে কন্ট্রিবিউটেড এক্সপিরিয়েন্স, মানে তাদের কি বললো সেই এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার কথা আমি তাদের শোনাতে পারি, হ্যাঁ, এরকমভাবে এরকম প্রত্যেকটা জায়গাতে আছে। তারপরে তোমার হচ্ছে কোলাবরেশন লেসানও করতে পারি, পার্টিসিপেট ইন হ্যান্ড, মানে ওদেরকে আমি পার্টিসিপেট করাচ্ছি কোনো একটা ওয়ার্কশপের মাধ্যমে, ওয়ার্কশপ মানে বুঝতে পারলে, ওয়ার্কশপ মানে একটা অর্গানাইজ করা হলো শেখানোর জন্য, হ্যাঁ, এটার থেকে এটা কিন্তু আলাদা আছে প্রথমটা থেকে। তারপরে তাদেরকে কি করতে পারি, কি বলবো, ডেমনস্ট্রেশন করতে পারি। আচ্ছা ডেমনস্ট্রেশন কি স্যার, ডেমনস্ট্রেশন মানে হচ্ছে তাদেরকে আমি দেখালাম যে এইভাবে বলটা নিয়ে আমি তাকে দেখালাম এইভাবে কিক মারে, ঠিক আছে, বা এরকম হতে পারে। তারপরে হচ্ছে অ্যাটেন্ড এক্সিবিশন মানে কি, এই যে দেখবে সায়েন্স এক্সিবিশনগুলো হয় না, বিজ্ঞান প্রদর্শনীগুলো, তাদেরকে যেখানে হয়তো যে টপিকটা আমি পড়াবো বা যেটা নিয়ে করব তাদেরকে আমি এক্সিবিশনে নিয়ে যেতে পারি। যেমন আমরা যাই না বিভিন্ন সায়েন্স সিটিতে যাই, ওইখানে গিয়ে বিভিন্ন প্রদর্শনীগুলো দেখি না, তো ওই জিনিসগুলো এখানে বলতে পারো। তারপরে হচ্ছে তাদেরকে ভিডিও দেখিয়ে দেখাতে পারি, তারপরে বলছে ছবি দেখিয়ে দেখাতে পারি, তারপরে হচ্ছে তাদেরকে শুনিয়ে বলতে পারি, আর তারপরে হচ্ছে রিড, পড়ে। তাহলে সব থেকে উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সব থেকে কম ইফেক্টিভ, অর্থাৎ একটা বাচ্চা এলগার ডেল বলছেন যে সব থেকে কম উপায়ে শিখবে সে নিজে পড়ে, হ্যাঁ, মানে আমি ধরো যে কোনো একটা জিনিস রিডিং পড়ছি তো সেটাতে যতটুকু শিখছি আমি যদি সেটাকে শুনি এবং বলি তাহলে আরও ভালো শিখবো, আমি যদি ছবি দেখি আরও ভালো শিখবো, ভিডিও দেখি আরও ভালো শিখবো, আমরা এটা এক্সিবিশনে যাই আরও ভালো শিখবো, ডেমনস্ট্রেট দেবো তাহলে আরও ভালো শিখবো। এরকম করতে করতে এই প্রসেসের মাধ্যমে একটা শিশুকে এইভাবে শেখাতে হয়, এটা এডগার ডেল বলতে চেয়েছেন তার তথ্যে। এই যে 11টা প্রসেস আছে না, এই 11টা প্রসেসকে আমাদের জানতে হবে, আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই 11টা প্রসেসের পর্যায়ক্রমটা ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রথমে কি করতে হবে, ডাইরেক্ট অ্যান্ড পারপাসফুল এক্সপিরিয়েন্স, হ্যাঁ, তাহলে তারপরে এটা হচ্ছে কন্ট্রিবিউটেড এক্সপিরিয়েন্স, ড্রামাটাইজ মানে নকল করে দেখানো, ডেমোস্ট্রেস, ফিল্ড ট্রিপস, এক্সিবিশন বা এক্সিবিটস, টেলিভিশন বা ছবি দেখানো, মোশন পিকচার দেখাবো, অডিও শোনাবো তাদেরকে, তারপরে হচ্ছে তাদেরকে আমি পড়াবো বা কোনো একটা সিম্বল দেখে বোঝাবো। তাহলে এই যে পুরো প্রসেসটা, এই যে উপর থেকে নিচ অবধি যে কোনটা যাচ্ছে, এটাই কিন্তু এডগার ডেল বলতে চেয়েছেন তার তথ্যে। বুঝতে পেরেছো আশা করব। এটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এটাকে তুমি যখন নিয়ে ভাববে, তোমার জীবনের সাথে এক্সপিরিয়েন্স করবে, তখন দেখবে সব মনে থেকে যাবে। দেখো এখানেও একটা আমি ছবি দিয়েছি, দেখো এখানে বলছে প্রথম দিক থেকে এখানে কংক্রিট একটা চিন্তা ভাবনা। কংক্রিটের মানে কি স্যার? কংক্রিটের মানে হচ্ছে যেটা আমি বাস্তবে দেখতে পাচ্ছি,
আর অ্যাবস্ট্রাক্ট মানে যেটাকে দেখতে তো পাচ্ছি না বাট ফিল করতে পারছি, অ্যাবস্ট্রাক্ট। তাহলে এখানে কংক্রিট থেকে একটা বাচ্চা ডাইরেক্ট তো অ্যাবস্ট্রাক্ট ভাবতে পারবে না, না? তো তাদেরকে আস্তে 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 কংক্রিট থেকে আমরা কোন দিকে নিয়ে যাব, অ্যাবস্ট্রাক্টের দিকে যাব। তাহলে এই কংক্রিটে প্রথমে থাকবে এখানে মোটর স্কিল অ্যান্ড অ্যাটিটিউডস। মোটর স্কিল্ড মানে কি হচ্ছে, মানে এখানে বাচ্চা তার হাত পা চোখ ইন্দ্রিয় গ্রাহ্যের মাধ্যমে যে সমস্ত আমাদের ইন্দ্রিয়গুলো আছে সেটাকে সেন্সার করে কাজে লাগবে। তারপর হচ্ছে কগনিটিভ স্কিল, মানে জ্ঞানকে কাজে লাগাবে। তারপর ইনফরমেশন, লাস্টে গিয়ে ইনফরমেটিভ হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে? এখানে একই ক্রোনোলজিকে মনে রাখতে হবে আমাদের। এখানে দেখো প্রথমে বলেছে ডাইরেক্ট, পারপাসফুল, তারপরে এরকম ড্রামাটাইজ, ডেমনস্ট্রেশন, এরকম টাইপের দিয়ে দিয়েছে। এটাকে আমাদের মনে রাখতে হবে, এটাকে 2-4 বার করে দেখবে, লিখে রাখবে, মনে থেকে যাবে। এবার দেখো এই বিষয় সম্পর্কে একটু আমরা বলে নিই। এডগার ডেলের এই যে তথ্যটা, হ্যাঁ, যে অডিও ভিজুয়াল মেথড ইন টিচিং, এই যে তার বই, এই বইতে এটাকে তিনি খুবই গুরুত্ব দিয়েছেন, আর এটাকেই তিনি কোন অফ এক্সপিরিয়েন্স বলেছেন, যেটা আজকে আমাদের টপিক। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের জিনিসটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, মানে এই কোণটা বা শঙ্কুটা কি বলছে, এই শঙ্কুটার কি বলছে, চূড়াতে রয়েছে সব থেকে বিমূর্ততা, এখানে বিমূর্ততা বা অ্যাবস্ট্রাক্ট রয়েছে চূড়াতে, আর নিচে রয়েছে কি কংক্রিট রয়েছে, বা প্রত্যক্ষভাবে কোনো একটা জিনিসকে দেখা, বা এখানে বিমূর্ততা হ্রাস পেয়েছে, এটা মনে রাখবে। তাহলে এডগার ডেলের নিচে কি রয়েছে, লো কংক্রিট, আর উপরে কি রয়েছে, হাই অ্যাবস্ট্রাক্ট। এটা ইংলিশে কেন পড়ছি, কারণ বাংলা কোনো বই এগুলো অ্যাভেলেবেল নাই, আমি ইংলিশটাকে বাংলাতে ট্রান্সলেট করেছি, সেই জন্য বললাম। তো এটা জিনিসটা আমরা মনে রাখবো, আশা করি বুঝতে পারছি এগুলো ল্যাঙ্গুয়েজগুলো। আচ্ছা, সব থেকে কার্যকর একটি শঙ্কুর নিচের স্থাপন করা হলো এবং শীর্ষে সব থেকে কম কার্যকর বলে বিবেচিত করা হলো। এডওয়ার্ড ডেল কি বলতে চাইলেন, বলছে তার যে কোণের তথ্য, এই কোণ অফ এক্সপিরিয়েন্সে যে সব থেকে শিশুদেরকে শেখানোর জন্য, হ্যাঁ, শিক্ষাদানের জন্য সব থেকে বেশি কার্যকর থাকবে নিচের দিকে, ঠিক আছে? এবং সব থেকে কম কার্যকর হবে কি, উপরের দিকটা, হ্যাঁ, এটা তিনি বলতে চাইলেন তার তথ্য থেকে। আচ্ছা, শঙ্কুটি একটি নির্দিষ্ট সময়ে শিশুদের চাহিদা ক্ষমতা অনুসারে বিমূর্ত ধারণা শেখানোর জন্য উপযুক্ত পরামর্শ পদ্ধতি দান করে। দ্যাট মিনস যখন একটা বাচ্চাকে আমি যখন শেখাবো, তাহলে প্রথমত তাকে এরকম থেকে কংক্রিট থেকে শেখাবো, অর্থাৎ বিমূর্ততা যেখানে থাকবে না, মানে যেটা বাস্তবে দেখতে পাচ্ছি, প্রত্যক্ষভাবে বুঝতে পারছি, সেখানে দেখাবো। সেখান থেকে আস্তে 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 তার লেভেলটাকে অ্যাবস্ট্রাক্ট লেভেলে নিয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ, এরকম হচ্ছে ব্যাপার, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট লেভেলে নিয়ে যাব, বুঝতে পেরেছো? তাহলে অ্যাবস্ট্রাক্ট লেভেল বা বিমূর্ততা মানে কি, শব্দটা এটা নিয়ে অনেকে কনফিউজ হয়। বিমূর্ততা মানে হচ্ছে যার মূর্ত নেই, অর্থাৎ যার মূর্তি নেই, যেটাকে ফিল করা যায়, ঠিক আছে? তাহলে যেটাকে ফিল করে করা যায়, তাহলে তুমি দেখো যেটার মূর্তি আছে, যেটাকে তুমি দেখতে পাচ্ছ, ধরো এটা ফুটবল, আর তোমার চোখের সামনে আছে ফুটবল, তুমি হাত দিচ্ছ, দেখছো, খেলছো, বাট তোমার কাছে বললো যে ফুটবল নিয়ে ফিল করো, আর তোমার ভাবনাতে ফুটবল এলো, তুমি ভাবছো, এবার দেখো তুমি ওটাকে ফিল করছো। আর যেটা চোখের সামনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কংক্রিট, যেটা ফিল করতে হচ্ছে, যেটা তোমার চোখের সামনে নাই, অনুভব করতে হচ্ছে, ভাবতে হচ্ছে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ওকে, তো এই হচ্ছে বিষয়, অ্যাবস্ট্রাক্ট আর ফিলের মধ্যে এই জিনিসটা মাথায় রেখো। এবার প্রত্যেকটা থিওরিকে নিয়ে আমি আলোচনা করব। দেখো, একদিক থেকে আমি নিচের দিক থেকে যাব, ডাইরেক্ট অ্যান্ড পারপাসফুল এক্সপিরিয়েন্স, এটাকে বাংলাতে আমরা বলবো ডাইরেক্ট মানে প্রত্যক্ষ, পারপাসফুল মানে উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা। এখানে এডগার ডেল কি বলতে চেয়েছেন, এখানে সব থেকে কম বিমূর্ততা থাকবে এবং এখানে সব থেকে বেশি কি থাকবে, এখানে আমাদের কংক্রিটনেস থাকবে বা মানে বাস্তবতা থাকবে। অর্থাৎ এখানে এডগার ডেল বলছেন যে কোনো একটা বাচ্চাকে যখন শেখাবো, তাকে সরাসরি ওই জিনিসটার সঙ্গে জুড়ে দাও। এখন ধরো যে আমি একটা বাচ্চাকে আমি আম সম্পর্কে জানাবো, তাহলে কি করলাম, আমি ডাইরেক্ট তাকে আম দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এটা আম। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি আমের কাঁচার কালার কেমন, পাকার কালার কেমন, আমটার ভেতরে ওই যে উপরের অংশটাকে কি আছে, ভিতরে কি আছে, বা ইত্যাদি ইত্যাদি, এটা নিয়ে আমি বলতে পারি, বা যে কোনো জিনিস, যে টপিকটাই পড়াবো তার হাতে দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, বাস্তব জীবনের সাথে যুক্ত করে দেখো। যেমন তুমি অঙ্ক পড়াবে তাকে, তাহলে তুমি ওকে যোগ শেখাবে, তাহলে তুমি ওকে 2টো মার্বেল দিলে, তার সঙ্গে আরো 3টে মার্বেল দিয়ে দিলে, তুমি বললে যে কটা মার্বেল হলো গুনো, তাহলে সে যদি বলে 5টি মার্বেল হলো, দ্যাট মিনস দেখো এখানে বাস্তবে তুমি শিখিয়ে দিলে, হ্যাঁ, ফিল করছো না। আর কিন্তু তুমি যখন একটা লেভেল যাবে 7, 8, 9, 10, তখন তোমাকে ওখানে দেখো তোমাকে বলবে 2 আর 3 যোগ করলে কত হয় 5, তুমি দেখো ফিল করছো, ফিল করে করে বলছো, তাহলে এটাই হচ্ছে তফাৎ। তাহলে এখানে কি হচ্ছে, বাস্তব জীবনের সঙ্গে সরাসরি নিজের অর্জিত যে অভিজ্ঞতা, সেটাকে অর্জিত অভিজ্ঞতার মাধ্যমে একটা বাচ্চা সাফল্যের সঙ্গে সব থেকে ভালোভাবে শিখতে পারে, এই হচ্ছে বিষয়। আচ্ছা,
এখানে দেখো শিক্ষক সর্বদা শিক্ষকের কি লক্ষ্য হবে, এখানে শিক্ষকের লক্ষ্য হওয়া উচিত কি শিক্ষার্থী বাস্তব জীবনের বাস্তব অভিজ্ঞতা প্রদান করতে পারে এই বিষয়ে যাতে তাদের লক্ষ্য করতে হবে এবং নিজেরাই তারা যেন বাস্তবতার সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগে আসতে পারে, মানে যে বাস্তব জীবনের সঙ্গে তাহলে কন্টিনিউয়াসলি একটা যোগাযোগের মাধ্যম হিসেবে আসতে পারে, তাহলে তাদের কাছে এডুকেশনটাও সহজ হবে। আই থিঙ্ক ফার্স্ট পার্টটা বুঝতে পেরেছো, লোয়ার দিক থেকে এটা আমি করছি। সেকেন্ড ওয়ান হচ্ছে যে কল্পিত অভিজ্ঞতা মানে কি স্যার? হ্যাঁ, কন্ট্রিবিউট এক্সপিরিয়েন্স মানে কি বলছে, এগুলি হচ্ছে বাস্তব জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা হিসেবে খুব সমৃদ্ধ এবং কংক্রিট এবং সরাসরি নয়। এখানে কি হচ্ছে, আগেরটা থেকে একটু কম কংক্রিট, হ্যাঁ, মানে যখন ধরো যে কোনো একটা জিনিস হ্যাঁ সরাসরি অনুধাবন করা হয় না, তখন কাল্পনিক অভিজ্ঞতা প্রদান করা যেতে পারে। যেমন ধরো যে এখন আমাকে কিছু একটা বললো, এখন তোমাকে বলে দিল ত্রিভুজ সম্পর্কে বললো, তুমি তো আগে আগেরটাতে কি করতে, তুমি ত্রিভুজটাতে কি করলে, তুমি বললে যে দেখো তোমার আশেপাশে কি কি ত্রিভুজ আছে তুমি কুড়িয়ে এনো, তুমি বলে দিলে যে হ্যাঁ এটা ত্রিভুজ এটা ত্রিভুজ। বাট তুমি যখন ক্লাসে পড়াচ্ছ এবার দেখা যাচ্ছে ত্রিভুজ আকৃতির একটা জিনিস নিয়ে চলে গেছো বা তুমি একটা মডেল নিয়ে চলে গেছো, তাহলে দেখো তো এটা ত্রিভুজ আকৃতির, বাট এরকম পৃথিবীতে আরো ত্রিভুজ আছে, কিন্তু সে এখানে দেখো সে নিজে ফিল তো করছে, কিন্তু সে এখানে কিন্তু একটু হালকা তফাৎ রয়েছে, ওইখানে বাস্তব থেকে তুলে আনছে, বাস্তবে কমিউনিকেট করছে, আর এখানে আমরা ডাইরেক্ট মডেল দেখাচ্ছি, দেখো এটা একটা মডেল, তো এইটুকুই তফাৎ। হ্যাঁ, সেই জন্য বলছি এখানে কল্পিত অভিজ্ঞতার কথা বলছে। তাহলে আমরা কি করছি এখানে, যেমন হচ্ছে যে কোনো একটা নমুনা, মডেল, মেকআপ, এই টাইপের জিনিস। ধরো এখন আমি ধরো যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আমরা ছবি যদি বানাই, তাহলে মেকআপ করে একটা ব্যক্তিকে যদি নেতাজির মতো ড্রেস পড়ালাম, তাহলে ইনি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু আমরা দেখে এসেছি, মাথায় টুপি থাকবে, চোখে চশমা, তারপরে খাকি উর্দি পরে আমাদের দেশের সেরা নায়ক, তিনি আমাদের কাছে শহীদ হয়ে গেছেন এবং আমাদের মনে প্রাণে সবসময় তিনি আছেন। তো আমরা এইভাবে কিন্তু আমরা দেখি স্বাধীনতা দিবসে যখন গান্ধীজিকে আমরা কাউকে সাজাই, কেন সাজাই? কারণ উনার একবারে কল্পনার মতো করে ধুতি পাঞ্জাবি লাঠি দিয়ে চশমা পরে গান্ধীজিকে আমরা সাজাই। তো এই যে এইরকমভাবে আমরা করি, তাহলে এখানে ওই কথাটাই বলতে চাইছে, মেকআপ নিয়ে এসছে। তাহলে কথাটা বুঝতে পেরেছো? নেক্সট চলে আসি ড্রামাটিক পার্টিসিপেশন। আমরা যদি বাচ্চাদেরকে ড্রামাটিক পার্টিসিপেশনের মাধ্যমে করে, ড্রামাটিক পার্টিসিপেশনটা কি স্যার? নাটকীয় অংশগ্রহণ, অর্থাৎ নাটকে অংশগ্রহণ যদি করে, অর্থাৎ ধরো কোনো একটা টপিক তুমি যে কিছু একটা ধরো যে পড়াচ্ছ, ধরো যে তুমি কোনি পড়াচ্ছ, ক্লাস 10-এ একটা টপিক আছে কোনি। হ্যাঁ, কোনি মানে হচ্ছে একজন স্পোর্টসম্যানের কাহিনী আছে, বাংলা সাহিত্যের গল্প। এবার কোনি না পড়িয়ে তুমি কি করলে, তাহলে কোনির একটা ড্রামা তৈরি করে দিলে, হয় না? অপুর সংসার, কি জানো? হ্যাঁ, অপুর সংসার, সত্যজিৎ রায়ের ফার্স্ট মুভিটা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, নামটা আমি ভুলে যাচ্ছি, পথের পাঁচালী। তুমি পথের পাঁচালী পড়লে, আর পথের পাঁচালী ধরো স্কুলে একটা ড্রামা হলো, তাহলে ড্রামাতে কি করলে, বাচ্চাদেরকে কোনো একটা ক্যারেক্টারে রেখে দিলে, তাহলে ওই যে ক্যারেক্টারে রেখে দেওয়াটা ওইটাই হচ্ছে, তার মানে কোনো একটা জিনিসকে ড্রামার মাধ্যমে বোঝানো। ঠিক আছে, তুমি চোখের বালি পড়ছো, বাট তুমি যদি ওটাকে ড্রামা দেখে নাও, হ্যাঁ, বা ওরই একটা ধরো কোনো প্লে হলো সেটা দেখে নাও, এটাই কথাটা বলতে চেয়েছে। শুধু এটাই নয়, আমি সাহিত্যের কথা দিয়ে বললাম, সায়েন্সের দিয়েও হবে, হিস্ট্রির দিয়েও হবে, প্রত্যেকটা জিনিস। অর্থাৎ এখানে যেটা আমরা মনে রাখবো, ড্রামাটিক পার্টিসিপেশনের কথা বলছি, তাহলে এটা হচ্ছে তার থেকে কম এই হবে। হ্যাঁ, তাহলে কি হবে এখানে, তাহলে এখানে হচ্ছে যে সংলাপ, তারপরে তোমার হয় না ডায়লগ ডেলিভারি, অভিনয়, তারপরে মক কনভেনশন, এগুলোর মাধ্যমে আমরা দেখাবো। এটা 3 নাম্বার গেল। 4 নাম্বার হচ্ছে ডেমনস্ট্রেশন। এটা তো প্রত্যেকে জানো, প্রতিপাদন। হ্যাঁ, এটা হচ্ছে একটা মানে কোনো একটা টপিককে আমরা দেখতে পাচ্ছি না, বাট স্যার কোনোভাবে দৃশ্যমান করে দিচ্ছেন, তোমাদেরকে কথা বলার মধ্যে দিয়ে দৃশ্যমান করে দিচ্ছেন, এটাই হচ্ছে। হ্যাঁ, শিক্ষকের উচিত যে কোনো একটা প্রদর্শনে বা কোনো একটা কাজের মাধ্যমে আমরা ডেমনস্ট্রেট করা। যেমন আমরা বলি না, অনেক সময় দেখবে বেসরকারি স্কুলগুলোতে যখন টিচার নিয়োগ হয়, তো তাদেরকে ডেমনস্ট্রেশন দেওয়া হয়। দেখবে প্রাইমারিতে যখন টিচার নিয়োগ হবে, তখন তুমি দেখবে ইন্টারভিউ দিতে যাবে, আবার তোমাকে ডেমনস্ট্রেশন দিতে হবে, মানে বাচ্চাদেরকে তুমি কিভাবে পড়াবে, ডেমো দিল। ঠিক আছে, তাহলে ওই যে তুমি একটা যে টপিকটাকে তুমি বাস্তব জীবনের সাথে জড়িত করতে চাইছো, সেটাকে কথার মাধ্যমে প্রকাশ করাটাই ডেমনস্ট্রেশন। ওকে, ডেমনস্ট্রেশন। নেক্সট চলে আসি ফিল্ড ট্রিপ। নামে বুঝতেই
পারছো, মানে ফিল্ডে গিয়ে কোনো একটা জিনিসকে ট্রিপের মাধ্যমে দেখা। তুমি যেমন আজ পর্যন্ত সান্দাকফু পড়ে এসছো, আজ পর্যন্ত গৌড়ের ইতিহাস পড়ে এসছো, আজ পর্যন্ত হাজারদুয়ারি পড়ে এসছো। হ্যাঁ, তো এখানে প্রশ্ন হচ্ছে যে তুমি হাজারদুয়ারিতে গিয়ে যা দেখলে, ফিল্ড করলে যে ওইখানে কেমন ছিল, ওইখানের কি কি অবস্থা ছিল, মানে কোনো একটা স্থানকে পরিকল্পনাভাবে পরিদর্শন করা এবং সেখানকার ইতিহাস, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, বিজ্ঞান সম্পর্কে জানা, এটাই বলছে। যেমন তুমি ট্যুরে গেলে, বা এটা কেন ট্যুর করা হয়, আউটিংয়ে গেলে, আউটিং মানে বাইরে তুমি কোথায় গেলে, ট্রিপ করলে কেন করলে, এই অনুযায়ী যে টপিকটা পড়াবে সেটা অনুযায়ী কিন্তু তোমাকে জানা। যেমন তুমি মুর্শিদাবাদের ইতিহাস পড়ছো, তাহলে মুর্শিদাবাদের ইতিহাস যখন পড়ছো ঠিক আছে, বাট তুমি বাচ্চাদেরকে নিয়ে চলে গেলে ওইখানে, দেখালে যেটা সিরাজউদ্দৌলার ভবন, এখানে এটা ছিল, ওখানে ছিল এটা, সিরাজউদ্দৌলা ভাগীরথীর পাশে হাজারদুয়ারি বানিয়েছিল, এখান থেকে ইংরেজদের এটা পলাশির প্রান্তর, উমুক ধুমুক ইত্যাদি। তো এই যে বোঝানোটা, এটাই তো একটা ট্রিপ না, এটা ফিল্ড ট্রিপ। এটা কিন্তু তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতাকে অনেকটা মানে মূল্যবানের সুযোগ দেয় এবং সেটা কিন্তু সেই স্মৃতিটা অনেকটা দীর্ঘদিন হয়। ওকে, তো এখানে একটা ভূমিকাও আছে। তাহলে এ সম্পর্কে অবশ্যই স্কুলের বিভিন্ন বিষয় সম্পর্কে অনেক ধারণা, শেখা, দরকারি তথ্য, জ্ঞান, দক্ষতা সব মিলিয়েই কিন্তু এসব এখান থেকে কিন্তু জ্ঞান অর্জন করতে পারে। নেক্সট চলে আসি এক্সিবিশন, যেটাকে বলে থাকি, এক্সিবিটস বা প্রদর্শনী। তুমি দেখবে সায়েন্স বিজ্ঞান প্রদর্শনী হয়ে থাকে, বিজ্ঞান শুধু না আরও বিভিন্ন, কিন্তু আমাদের এটা দেখা যায় বিজ্ঞান প্রদর্শনী। প্রদর্শনীর মাধ্যমে শ্রেণীকক্ষের বহির্বিশ্বকে দেখানো, যে পৃথিবীর যে বাইরে, পৃথিবীর যে পুরো বাইরে, এখন তো আমরা পৃথিবী কেউ দেখিনি, কিন্তু আমরা গ্লোবালের মাধ্যমে, তুমি ধরো একটা গ্লোব নিলে, দিয়ে দেখালে এটা ইন্ডিয়া, এটা রাশিয়া, এটা চায়না, এটা ইউএসএ, বা এখানে লাল সাগর আছে, এখানে তোমার লোহিত সাগর, আরব সাগর, এরকম প্রশান্ত মহাসাগর আছে। তো এই যে দেখো, তুমি প্রদর্শনীর মাধ্যমে দেখালে, বা কোনো একটা ওইরকম টাইপের কিছুর মাধ্যমে দেখা, মানে কোনো একটা টপিককে একটা প্রদর্শনী অনুষ্ঠিত হলো সেখানে দেখালে, তাহলে এটাও একটা, এটা কিন্তু নাম্বারিং করপর করা আছে। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি, এটা এক কথায় নাম শুনেই বুঝতে পারছো, এটা প্রদর্শনীর মাধ্যমে দেখানো। আর এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, যে আমরা কিন্তু এইভাবে মনে রাখবো, একটা শিশুর যে শিক্ষার যে অভিজ্ঞতা, আমরা কোথা থেকে যাব, নিচ থেকে যাব, কোথা থেকে যাব, নিচ থেকে যাব। তাহলে প্রথমত কি, ডাইরেক্ট অ্যান্ড পারপাসফুল এক্সপিরিয়েন্স, অর্থাৎ রিয়েল লাইফ, তারপরে হচ্ছে কন্ট্রিবিউটেড এক্সপিরিয়েন্স, তারপরে ড্রামাটাইজ, তারপর ডেমনস্ট্রেশন, তারপর ফিল্ড ট্রিপ, তারপর এক্সিবিশন। তাহলে এইরকম পরপর যাব, সবটাকে মনে রাখতে হবে। হ্যাঁ, সবটাকে মনে রাখতে হবে, এটা মাথায় রাখতেই হবে, মাথায় রাখতেই হবে। হ্যাঁ, তারপরে চলে আসি আমরা, এক্সিবিশন পড়লাম, তারপরে হচ্ছে মোশন পিকচার। আচ্ছা, মোশন পিকচারটা কি? আচ্ছা দেখো, মোশন পিকচারের মানে হচ্ছে ভিডিও দেখে, এক কথায় ভিডিও দেখে। যেমন তুমি ইউটিউবে এই ভিডিওটা দেখছো, হ্যাঁ, এবং তুমি দেখো স্লাইডটা চেঞ্জ হচ্ছে, তোমার যে এই ফটোটা চেঞ্জ হচ্ছে। তুমি দেখবে যখন কোনো একটা মুভি দেখো, তাহলে দেখবে মোশন হয় না, একটা গতিময় চলছে। হ্যাঁ, তো এটার পর এটা এলো, এটার পর এটা এলো, তাহলে ওইটাকে এক কথায় এটাকে ভিডিও বলে মনে রাখবে, ভিডিও দেখেও পড়ানো যায়। তাহলে এটা যেমন অডিও বা ভিডিও, এখানে অডিও থাকবে, ভিডিও থাকবে। এই যে ভিডিওটা তুমি দেখছো, এখানে দেখো অডিও আছে, ভিডিও আছে, অর্থাৎ কোনো ঘটনা আগে ঘটে গেছে, বাট সেটাকে তুমি পড়ানোর জন্য একটা ভিডিওর মাধ্যমে তুমি দেখিয়ে দিলে। হ্যাঁ, ভবিষ্যতে ঘটতে পারে। যেমন হচ্ছে হিরোশিমা নাগাসাকি, তুমি ওর ডেমনস্ট্রেশন একটা ভিডিও দেখিয়ে দিলে, যে সমস্ত, যেমন টাইটানিক সম্পর্কে পড়াতে গিয়ে তুমি হয়তো এটা বলে দিলে। তো এখানে হচ্ছে আগে যেটা হয়ে গেছে সেটাকে কি অডিও বা ভিডিওর মাধ্যমে দেখা, বা টেলিভিশন বা এটার মাধ্যমে দেখা। আজকের যুগে সব থেকে ভালো উদাহরণ হচ্ছে ইউটিউব। ওকে, আমরা অজানা জিনিসকে জানি ইউটিউবের মাধ্যমে। আজকে টিভি তো উঠেই গেছে, অনেক কম ইউজ হচ্ছে। নেক্সট হচ্ছে তার থেকে, এটা হচ্ছে সব থেকে ভালো, তার থেকে একটু কম ভালো কোনটা, ওই অনুযায়ী পড়ছি, ফটো বা পিকচার, ছবির মাধ্যমে দেখানো। ওকে, তাহলে ছবির মাধ্যমে কোনো জিনিসকে দেখালাম, কোনো একটা টপিককে, ধরো যে কোনো একটা টপিক, যেমন আমাদের যে ইসরো থেকে যে চাঁদে চন্দ্রযান গেছিল, চন্দ্রযান 2, তো ওইখানে দেখো বিক্রম ল্যান্ডার ছিল, তাহলে আমরা ওইখানে ছবি তুলে দেখতে পারি, বা এরকম হতে পারে ওখানে ভিডিও রেকর্ডিং করছে, ভিডিও রেকর্ডিংটা বেশি ভালো হবে, কোন দিকে মুভ করছে, কিভাবে কি কাজ করছে সম্পূর্ণ দেখতে পাবো। বাট ছবি দেখে জাস্ট বুঝলাম যে হ্যাঁ এরকম ইত্যাদি ইত্যাদি, ওটাকে অ্যানালাইজ করলাম। তাহলে এটাও কিন্তু আমাদের বাস্তবের সাথে কিন্তু একটা চোখের সম্পর্ক আছে। দেখছি মোশানেও চোখ আছে, পিকচারেও আছে, মোশানে কিন্তু শোনাটাও কাজ করছে। হ্যাঁ, মানে তুমি তো দেখছো তার সঙ্গে শুনছো, এখানে ছবিতে শুধুমাত্র দেখতে পাবে। তো এখানে কিরকম টাইপের উদাহরণ হতে পারে, মানচিত্র দেখছি, হ্যাঁ, তারপরে কার্টুন, তারপরে ডায়াগ্রাম, চার্ট, গ্রাফ,
তাহলে এই সমস্ত জিনিসগুলো মনে রাখবে। নেক্সট চলে আসি রেডিও এবং রেকর্ডিং। রেকর্ডিং শব্দটা মানে বুঝতে পারছো, শুধু শুনবে, এখানে দেখতেও পাবে না। আগেকার দিনে মানুষ দেখবে রেডিওতে খেলা শুনতো, এখন তো দেখেও, খেলা শুনেও, স্পেশাল ক্যামেরাও থাকে আইপিএল দেখার জন্য। দেখবে তোমার ফেভারিট ক্রিয়ারের জন্য হিরো ক্যাম থাকে, জিও সিনেমাতে দেখায়। তো এখানে যেটা বলতে চাইছি যে রেডিও এবং রেকর্ডিং, তুমি ধরো যে কাউকে কোনো কিছু বলবে, ডাইরেক্ট না বলতে পারলে রেকর্ডিং করে পাঠিয়ে দিলে, তাহলে এখানে এই জিনিসটা, বা কোনো একটা টপিক বোঝাবে তুমি রেকর্ডিং করে বোঝানো, তাহলে এটা দেখবে। আমরা অনেক সময় কি করতাম, আমরা যখন ক্লাস করতাম তো স্যাররা যখন স্পিডে পড়াতেন তো আমরা কি করতাম, সেটাকে রেকর্ডিং করে নিতাম, কারণ রেকর্ডিং করে মোবাইলটা রেখে দিলাম, পরে স্যারের আওয়াজ আবার শুনতাম রিভিশনের সময়। তো এরকম অনেক সময় করে। আজকের যুগে এত সুবিধা হয়ে গেছে, তুমি এই ইউটিউব ভিডিওটা ডাউনলোড করে নিতে পারো, বা ইউটিউব ভিডিও থেকেই তুমি বারবার দেখতে পারো, শুনতে পারো, দেখতে পারো, শুনতে পারো, তো খুব সুবিধা হয়ে যায়। তাহলে এখানে রেডিওর ব্যবহার থাকতো, টেপ রেকর্ডারের ব্যবহার থাকতো, এর মাধ্যমে শেখানো, এগুলো কিন্তু এডস। হ্যাঁ, নেক্সট হচ্ছে ভিজুয়াল সিম্বল। তো ভিজুয়াল সিম্বলের মাধ্যমে, যেমন হচ্ছে তুমি ধরো এরকম করে আছে লেডিস টয়লেটের একটা আছে, এটা লেডিস টয়লেট, জেন্টস টয়লেট, লাল লাল সিগন্যালের মানে কি, নীল সিগন্যালের মানে কি, ব্ল্যাকবোর্ড, কার্টুন, পোস্টার, স্কেচ। হ্যাঁ, তাহলে এগুলোর প্রত্যেকটা মানে আছে। তাহলে এটা চোখে দেখে কোনো একটা সিম্বল দেখে বোঝা, হ্যাঁ, সিম্বল দেখে বোঝা। আর নেক্সট হচ্ছে ভার্বাল সিম্বল। এটা সব থেকে বিমূর্ত শেখার অভিজ্ঞতা, সব থেকে বিমূর্ত, মানে একবারে, মানে এটা ভার্বাল, তোমাকে একবারে তোমার একটা ক্লু দেয়া আছে, ওইখান থেকে বুঝে নিতে হবে, ওই ক্লু থেকে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ভার্বাল। ওকে, তাহলে এই ছিল আমাদের এডগার ডেলের কোন অফ এক্সপিরিয়েন্স। আশা করব বুঝতে পেরেছো। তাহলে এটা আমরা মনে রাখবো, কীরকম করে মনে রাখবো? প্রথমে ডাইরেক্ট অ্যান্ড পারপাসফুল এক্সপিরিয়েন্স, আমার সঙ্গে বলো তাহলে। কন্ট্রিবিউটেড এক্সপিরিয়েন্স, ড্রামাটাইজ, আগে ড্রামা হবে, তারপর ডেমো হবে, আগে নকল করব, তারপরে ডেমো হবে, তারপর হচ্ছে ফিল্ড ট্রিপ, এক্সিবিশন, মোশন পিকচার মানেই অডিও ভিডিও, অডিও আর ভিডিও বোথ। ওকে, তারপরে হচ্ছে কি আমাদের হচ্ছে অডিও বা রেকর্ডিং, তারপরে পিকচার, তারপরে হচ্ছে তোমার ভার্বাল সিম্বলস বা ভার্বাল, এটা ঠিক 10টা 11টা ভাগে ভাগ রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার একটা জিনিস মনে রাখবে, এতগুলো কথা বলার কারণ কি, এডগার ডেল কি বলতে চাইছেন, যদি আমরা এই প্রসেসে পড়ি তাহলে বাচ্চাদের মনে রাখবে, তাহলে সব থেকে বেশি মনে থাকবে। এবার দেখো আমাদের জীবনেও এটাকে কাজে লাগাতে পারি আমাদের বাচ্চাদের জন্য। কারণ এডগার ডেল বলছে, যখন আমরা বাচ্চাদেরকে আমরা কি করব, এখানে দেখো খুব সুন্দর করে তিনি একটা কথা বলেছেন, বাচ্চাদেরকে আমরা ডাইরেক্ট ডেমো দেব বা প্রত্যক্ষ কাজের সাথে যুক্ত করব বা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দেব, তখন বাচ্চারা কিন্তু 90% শেখার সম্ভাবনা থাকে। হ্যাঁ, মানে তাদের মনেও থাকে, শিখতেও পারে। ঠিক আছে, তো এই জন্য এই প্রসেসটাকে অ্যাক্টিভ প্রসেস বলা হচ্ছে। আর সে যদি পার্টিসিপেট করে তাহলে সেখানে 70%। আর একটা বাচ্চা যদি শুধু গাধার মতো পড়লো, সেটাকে শুধু একবার পড়ে তার মাত্র 10% মনে থাকে। সে যদি পড়ে এবং শোনে তাহলে 20%। সে যদি দেখে ভিডিও 30%। সে যদি দেখলো, বুঝলো এবং সব কিছু করলো, মানে ইউটিউবের মতো করে 50% মনে থাকবে। তাহলে এত কিছু, তার মানে ইউটিউবের যদি কথা বলো তাহলে 50% মনে থাকবে। তাহলে এই জিনিসটা মনে রাখবে, পার্সেন্টেজটা খুব একটা লাগে না, জাস্ট এরকম একবার দেখে নেবে। এটা আমি পুরো পিডিএফটা তো দিয়েই দেবো তোমাদের। ওকে, তাহলে এই হচ্ছে বিষয়। বাট এখন প্রশ্ন হচ্ছে যে স্যার 2023 সালে যে প্রশ্নটা এসেছিল এটা সলভ করুন। তোমরাই করো, আমি করব না, তোমরাই করো। এবার তোমরাই নিজেরা পারবে। দেখো কোশ্চেনটাকে আমি একটু নিচ্ছি, দেখো এখানে কি কোশ্চেনটা বলেছে, ইংলিশটা নিচ্ছি। লিস্ট অফ এক্সপিরিয়েন্সের লিস্ট দেওয়া আছে। প্রথমে আছে ড্রামাটাইজ এক্সপিরিয়েন্স, তারপরে হচ্ছে ডেমনস্ট্রেশন, তারপরে হচ্ছে কন্ট্রিবিউটেড এক্সপিরিয়েন্স, তারপরে ডাইরেক্ট পারপাসফুল এক্সপিরিয়েন্স অ্যাকর্ডিং টু দ্য কোন অফ এক্সপিরিয়েন্স অফ এডগার ডেল। বলতে চাইছে এডগার ডেলের কোন অফ এক্সপিরিয়েন্সের দ্য টপমোস্ট 4 এক্সপিরিয়েন্স, টপমোস্ট 4 এক্সপিরিয়েন্স ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে নিচ থেকে উপরের দিকে। তাহলে নিচ থেকে উপরের দিকে প্রথমে কে যাবে বলো, তোমরাই বলো প্রথমে কে যাবে? প্রথমে যাবে 100%। ভেরি গুড, বলো। এখানে দেখে নাও, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখো প্রথমে কে যাচ্ছে, দেখো লেখা আছে ডাইরেক্ট অ্যান্ড পারপাসফুল এক্সপিরিয়েন্স, তারপরে কন্ট্রিবিউটেড, তারপর ড্রামাটাইজ, তারপর ডেমনস্ট্রেশন। তাহলে ডেমনস্ট্রেশন এখানে দেখে আসি। তাহলে এখানে 4টে অপশনের মধ্যে প্রথমে কোনটা আসবে বলো? প্রথমে আসবে অবশ্যই কোনটা, ডাইরেক্ট পারপাসফুল এক্সপিরিয়েন্স 4 নাম্বার, তারপরে কন্ট্রিবিউটেড, তারপরে ড্রামাটাইজ না ডেমনস্ট্রেশন, আগে ড্রামা, তাহলে ড্রামাটাইজ, তারপরে ডেমনস্ট্রেশন। তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, আর এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে কি হবে, 4 3 1 2।
তাহলে 4 3 1 2 কোথায় আছে দেখো তো চারটে অপশানের মধ্যে, তাহলে অপশান ডি দেখো 4 3 1 2, তাহলে অপশান কোনটা হয়ে যাবে 4 3 1 2 মানে হচ্ছে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো কত ইজি কোশ্চিন ছিল, আমরা জানি না তাই। ঠিক আছে, কোশ্চিন এরকম দেবে যে কোন অফ এক্সপিরিয়েন্স কার, লার্নিং পিরামিড কার, বা বলবে যে কোন অফ এক্সপিরিয়েন্সে কটা পারপাসের কথা বলা হয়েছে, এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, আমরা জানি 11টা। তাহলে প্রত্যেকটা জায়গায় দেবে, দিতে পারে, কোশ্চিন জিজ্ঞেস করবেই তোমাকে। তো এই জিনিসটাই থিওরিটা খুব ভালো ছিল, যতটা পেরেছি আমার ভাষায় বোঝানোর চেষ্টা করেছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইব আমি তোমাদের কখনোই করতে বলি না, সত্যি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করতে পারো সাবস্ক্রাইব। আর তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে যে আমাদের অনলাইন পেড ব্যাচ শুরু হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টে শুভ নববর্ষের 20 তারিখ অবধি অফার চলবে, আর হাতে 2 দিন আছে, তোমরা অ্যাডমিশন নিয়ে নিও। 50% অফ চলছে, 1249 টাকায় পেয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টকে পড়ানো হবে, আর এটা প্রথম 100 জনের জন্য হচ্ছে, প্রায় 100 জন হয়েই গেছে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের বেস্ট শিক্ষকদের সঙ্গে তোমার প্রিপারেশন করো। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দিস ইজ এসকে। প্রত্যেকে আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিও, ফলো করে নিও, লাইক করে নিও, অ্যান্ড অ্যাডমিশন রিলেটেড কোনো সমস্যা থাকলে এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জেনে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।